সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট একটি স্বরাষ্ট্রপন্থী রাজনৈতিক দল, একটি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। দলটি প্রতিষ্ঠার পর থেকেই স্বৈরাচার সরকার বিরোধী সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা অবৈধ আওয়ামী লীগ সরকারকে দেশে রাষ্ট্রক্ষমতা থেকে হটিয়েছি। আমরা অবৈধ এবং অনৈতিক বাজেট বাস্তবায়ন করা থেকে সেই অবৈধ আওয়ামী লীগ সরকারকে বিরত রাখতে সক্ষম হয়েছি। তো সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগ সরকারকে এদেশে রাষ্ট্রক্ষমতা থেকে যারা অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছিল, ভোট কারচুপি করে যেন প্রকারের ফলাফল প্রকাশ করে, নির্বাচনী ফলাফল প্রকাশ করে ক্ষমতায় গিয়েছিল, সরকার গঠন করেছিল, আমরা তাদেরকে রাষ্ট্রক্ষমতা থেকে হটাতে সক্ষম হয়েছে। এবং আমরা সেটা মনে করি যে তাদেরকে আমরা চিরদিনের জন্যই রাষ্ট্রক্ষমতা থেকে হটাতে পেরেছি। আমরা বিশ্বাস করি এই দেশের জনগণ এই আওয়ামী লীগকে কোনোদিন রাষ্ট্রক্ষমতা আসীন করবে না। আমি শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগেই আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম এই নিয়ে যে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, যে তার বিরুদ্ধে আমি যে অভিযোগটা এনেছিলাম যে সে ভোট কারচুপি করেছে, যেন প্রকার নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। এটা মানেটা হচ্ছে যদি ভোট পড়েছে 10 জন, সে এরকমও হয়েছে 100 জন, 1000 জন, 10 জন বা তার বেশি ভোট সে দেখিয়ে ফলাফল পাবলিশ করেছে। তো আমি এই ঘোষণা দেওয়ার পরে যেহেতু আমার কাছে ফর্মাল কোনো রিপোর্ট ছিল না, তখন আমি তাদেরকে সময় বেঁধে দিয়েছিলাম। এটা আমি পরবর্তী এক ভিডিও নিয়ে বলেছিলাম, আপনাদের শেয়ার বলেছিলাম যে তারা যদি সত্যি সত্যিই নির্বাচনে ফলাফল কারচুপি না করে থাকে, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি যে যতজন নাগরিক ভোট দিয়েছে ঠিক ততজন ভোটার কি ফলাফল দেখানো হয়েছে এবং ঠিক সেইভাবে একইভাবে এরকম যদি হয়ে থাকে, ভোট কারচুপি না হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন অথবা অবৈধ সরকারের কাছ থেকে যেন আমাদেরকে জানানো হয়, তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। এবং আমি তারপরে যখন সময় দেওয়ার পরে আমি যখন আরেকবার পরে বলি, এবং আমি সেই সময়সীমা বলি যে তারা যদি এই সময়সীমার মধ্যে আমাকে জানাতে ব্যর্থ হয়, তখন আমি বাধ্য হব এই সরকারকে, তৎকালীন যে আওয়ামী লীগ সরকার ছিল এই সরকারকে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করতে। তখন তারা আমার চ্যালেঞ্জের জবাবকে দিতে পারেনি, তাই পূর্ব ঘোষণা তৎকালীন সময় আমার পূর্ব ঘোষণা আমি তাদেরকে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করি। তাদেরকে অবৈধ সরকারের ঘোষণা এটা আন্দোলনের একটা মাত্রা যোগ করে তাদেরকে পতনের জন্য। তো যাই হোক, বাকি ইতিহাস আপনারা অনেকে জানেন। তো আপনারা জানেন, অনেকে বলে থাকে মিডিয়া টেরোরিজমটা বাংলাদেশে অনেকদিন ধরেই আছে, এখনও সেটা বহাল তবিয়তে আছে, আমরা সেটা মনে করছি। দেখেন, আমরা বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট অবৈধ সরকার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করলাম আমরা, যেখানে 2024 সালের 7 জানুয়ারি একটি রূপ দেখানো, পাতানো, অগ্রহণযোগ্য এবং অবৈধ নির্বাচন আয়োজন করা আওয়ামী লীগ এবং তার অনুগত নির্বাচন কমিশন। আর ওই নির্বাচনের মাধ্যমে যখন আওয়ামী লীগকেই বিজয়ী ঘোষণা করা হয়, বলা চলে 300 আসনের মধ্যে 300 আসনেই ডিরেক্টর ইনডিরেক্ট হচ্ছে তাদেরই কেউ ছিল কে তাদের প্রতিনিধি, এবং তাদেরই আবার সবাই ম্যাক্সিমামকে বিজয় হয়েছিল। বলা ছিল এবার 300 আসনেই প্রায় 300 আসনে তারাই পেয়েছিল, প্রায় না পুরোটাই, আমার মনে হয় কি এরকমই। তো এই একটা অবৈধ নির্বাচন, তো দেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, প্রত্যেকটা সেক্টর থেকে যখন তাকে মেনে নেওয়ার মতোই পরিস্থিতি যে না হয় আওয়ামী লীগ এই বছরও
নির্বাচনী ফলাফল ঘোষণা করে ফেলেছে, আমরা নির্বাচন বন্ধ করতে পারলাম না, ব্যর্থ হলাম। শুধু তাই নয়, সে নির্বাচন আয়োজন করে ফলাফল ঘোষণা করে ফেলেছে, ইভেন তারা কি সরকার গঠনের পথে। ঠিক সেই সময় আমরা বিষয়টা উপলব্ধি করতে পারি এটা দেশের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, দেশের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। ঠিক সেই সময় আমরা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব তখন আমাদের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব গঠিত হয় এবং আমরা এই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করি। আমরা দেশের জনগণকে মনে সাহস জায়গায় এবং আমরা বোঝাতে সক্ষম হই জগতে সরকার মানলে কী অসুবিধা হতে পারে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর কী ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে। দেশবাসীকে আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম, দেশবাসী আমার আহ্বানে সাড়া দিয়েছিলেন। আস্তে আস্তে দানা বাঁধতে গেলাম দিলাম, তারপর এক পর্যায়ে শুরু হয়ে যায় গণ অভ্যুত্থান, যেটাকে আমরা ৩৬ দিন সমস্যা শুরু করতে পারছি। অনেকে সেটাকে ৩৬ জুলাই বলে থাকি। যদি আমরা সেটাকে সমর্থন করি, আমরা ৩৬ জুলাইকে সমস্যা হবে, আমরা বলতে ৩৬ দিন। গণ অভ্যুত্থানের সময় হচ্ছে ৩৬ দিন, ১ জুলাই থেকে ৫ আগস্ট। আমরা ৩৬ জুলাই বলে না, এই ৩৬ দিন ছিল কি গণ অভ্যুত্থানকালীন সময়, আমরা সেটাই গণ অভ্যুত্থানকালীন সময় হিসেবে বিবেচনা করি। তো এই সময় এক পর্যায়ে তার পতন ঘটে, দেশবাসী স্বৈরাচার মুক্ত, স্বৈরাচার শাসন মুক্ত হয়। যাই হোক, তো এটা নিয়ে অনেক আপনারা দেখেছেন, অবৈধ অসংবাদে ইংরেজ সরকার সে সরকার গঠন করার কিছুদিন পরেই জাতিসংঘ অধিবেশনে গিয়ে সে দেখে এসেছে কারা নাকি আন্দোলনের কারিগর, মূল কারিগর। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক একটা সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে সে দেখে এসেছে, মানে সে সেটা বুঝতে পেরেছে বিশ্ববাসীকে দেখে এসেছে কারা আন্দোলন করেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার আন্দোলন এরকম কোনো আন্দোলন ঘোষণা ছিল না যেটা কি কোনো ধরনের কারচুপি, ভয়, সংকোচ এই জাতীয় বা গোপনীয়তার কিছু ছিল না। আমার আন্দোলন ঘোষণা করে আমি ভিডিও লাইভ ভিডিওর জন্য সেটা যদিও আমি ভিডিওটা করেই আমি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা পোস্ট করি, এবং শুধু একবার নয়, আমি একাধিকবার প্রায় সময় একের পর এক আমি ভিডিওটা অনেকবার পোস্ট করেছি, যে ভিডিওটার মাধ্যমে তাদেরকে তার বিরুদ্ধে পদনামা ঘোষণা করা হয়েছিল। এবং তারপরে আমার শুধু এই ভিডিওটাই পোস্ট করিনি, আমি বিভিন্ন ইস্যু নিয়ে অনেক ভিডিও করেছি এবং তার বিরুদ্ধে প্রত্যেকটি ইস্যু নিয়ে আমি তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে সক্ষম হই। এক পর্যায়ে আমরা দেশে সব কিছু নিজেদের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হই, আর সর্বশেষ ১ জুলাই থেকে আমাদের গণ অভ্যুত্থান শুরু হয়ে যায়। আর ৩৬ দিনে আমরা এই গণ অভ্যুত্থানের থেকে ১ জুলাই থেকে ৫ আগস্ট, এই ৩৬ দিনে আমরা কি চূড়ান্ত বিজয় অর্জন করি। এই ইতিহাসকে ভুলণ্ঠিত করে, এই ইতিহাসকে গোপন রেখে এই দেশের মিডিয়া টেরোরিস্টরা, এটাকে আমরা মিডিয়া টেরোরিজম বলে থাকি, অনেক আখ্যায়িত করে থাকেন, তারা দেশে বিদেশে সেটা প্রচার করেছে। এটাকে অবৈধ অসাংবিধানিক ইউনূস, অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সে নিজেও এটাকে সমর্থন দিয়েছে এবং সে ভালোভাবে সমর্থন দিয়েছে। সে নিজেকে দেখিয়েছে জাতিসংঘে যে তারা নাকি আন্দোলনের মূল কারিগর। আদৌ তারা আন্দোলনের মূল কারিগর নয়, বরং তারা হচ্ছে শেখ হাসিনার তৈরি বিশেষ এজেন্ট শেখ হাসিনা। আর তাদের যে এখন বর্তমান যে সংগঠনটা সেটা হচ্ছে কি এনসিপি, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি নাকি ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি। এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্য একটা ফর্ম, আপডেট ফর্ম যেটাকে বলা হয়। তো এই তারাই আমি আজ দেখলাম, আমি আজকে লাইভে আসলে আমার কোনো প্ল্যান ছিল না, তো দেখলাম যে হঠাৎ করে দেখলাম মিডিয়াতে তারা এই একটা ভাষণ দিয়েছে এবং সেটা আমি দেখেছি প্রায় পুরোটাই দেখেছি। তো কথা হচ্ছে আমি দেখলামও না, এর আগে অনেক ভিডিও আসে কিন্তু আমি দেখি না, কারণ তারা আমি জানি কারা আছে। কারণ আমার সাথে শেখ হাসিনার আন্দোলন হয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছিল, সে আমার আন্দোলনকে প্রতিহত করার জন্য তাদেরকে লাগিয়েছিল, তার মধ্যে তারা হচ্ছে অন্যতম, আমার আন্দোলনকে দমন করার জন্য প্রতিহত করার জন্য। কিন্তু কথা হচ্ছে তারা তো আমার আন্দোলন দমন করতে পারেনি, প্রতিহত করতে পারেনি, উল্টো তারা তাদের পতন ঘটেছে এবং সেটা কি খুব ভালোভাবেই হয়েছে। ঠিক আছে, যাই আপনারা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে সেটা দেখবেন জবাব তাদের মাধ্যমে এটা প্রকাশ হয়, আর সত্য কাগরে চাপা থাকে না। তো তারা আমরা অনেক বিরোধিতা করি, আপনারা জানেন তারা ২৪-এর গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন বলে চালিয়ে দিতে চেয়েছিল, সেই থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে আমার যথাযথ গৃহীত পদক্ষেপের ফলে। তার রাষ্ট্রপতি পদত্যাগ করে দেশকে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকিতে ফেলার একটা অপচেষ্টা তারা করেছিল, সেই থেকে তাদের সরে আসতে বাধ্য হয়েছে, আমরা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। তারা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক নামে একটা ঘোষণা দিয়ে এই দেশটিকে, এই দেশের মুক্তিযুদ্ধকে, এই দেশের সোনালী অতীত, এই দেশের ইতিহাসকে ভুলণ্ঠিত করার যে একটা অপচেষ্টা তারা করেছিল, আমরা
সেখান থেকে মানে সেদিক থেকে তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। আমাদের যথাযথ গৃহীত পদক্ষেপের ফলে তারা সেই ইস্যু থেকে সরে আসতে বাধ্য হয়েছে। তারা জুলাই ঘোষণাপত্র নামে একটি ঘোষণাপত্র দিয়ে দেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে স্বাধীনতার ঘোষণাপত্রের সাংঘর্ষিক একটা ঘোষণাপত্র দিয়ে এই দেশের জনগণের দেশপ্রেম, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সব কিছুকে ভুলণ্ঠিত করার জন্য, ইতিহাসকে কলঙ্কিত করার জন্য তারা একটি সাংঘর্ষিক ঘোষণাপত্র জারি করতে চেয়েছিল, যেটা সম্পূর্ণ সাংবিধানিক আদলে। সংবিধানকে যেভাবে কার্যকর করার জন্য ঘোষণাপত্র দেওয়া হয়, সেভাবে তারা জুলাই বিপ্লব ঘোষণাপত্র দিয়ে এই দেশের সংবিধানকে, বিদ্যমান সংবিধানকে তারা অকার্যকর করার একটা অপচেষ্টা তারা করেছিল। সেখান থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে আমার যথাযথ গৃহীত পদক্ষেপের ফলে। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন তারা জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে কী নাটক না করেছে। আমি তৎকালীন সময়ে এই প্রত্যেকটা সময় যতবারই তারা এই ঘোষণাপত্র জারি করতে চেয়েছিল, প্রত্যেকটা সময় তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়, দমিয়ে রাখতে সক্ষম হয়। তারা সর্বশেষ এখন যে সর্বশেষ যারা বলেছে, এর আগের বার তারা সর্বশেষ করতে চেয়েছিল অবৈধ অসংবিধানিক নিউ সরকার করতে গিয়ে তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি তারা একটা ঘোষণাপত্র জারি করতে চেয়েছিল। তো আমার যথাযথ পদক্ষেপের ফলে তারা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। ঠিক আছে, আমি তাদেরকে সোজাসুজি বলে দিয়েছিলাম। দেশবাসী, এটা আপনাকে একটু বলে রাখি, দেশবাসীকে যখন বোঝানো হয়েছে তারা আওয়ামী লীগের উপর কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং তারা এই সেদিনে ঘোষণা করে তারা নাকি জুলাই বিপ্লব ঘোষণাপত্র ঘোষণা করবে, চার্টার নাকি সোনার নাকি ঘোষণা করে, এই জাতীয় কিছু একটা বলেছিল। তখন আমরা ইউনুস বলেছিল এটা, আর তার এক উপদেষ্টা বলেছিল এরকম একটা কিছু। তো আমরা এই দুটাকে প্রতিহত করার জন্য তত পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা সাপ জানিয়ে দিই, আমি রেখে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছি, আমি এটা নিয়ে কোনো কিছু তখন কিছু বলে নেই। কারণ আমি দেখছি যে তারা এটা করে আর একটা বিষয়ের একটা কথা বলে হচ্ছে, যেটা দেশবাসী হয়তো বিবেচনা না আসতে পারে সবার কাছে। তখন আমি সেই বিষয়টা নিয়ে কাজ করেন একদিন, আপনি দেখবেন, খেয়াল করলে এটা বুঝতে পারবেন যে আমি এটা নিয়ে কোনো কথাই বলেন। পরে আমি বলেছি আবার। তো আমি প্রথমে তাদের বলেছি যে আর্টিকেলের সংবিধানের কনস্টিটিউশন আর্টিকেল 7 অনুযায়ী আপনাদেরকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ অভিযুক্ত করা হবে যদি এই ধরনের কোনো ঘোষণাপত্র জারি করেন। তারা, আমি মনে হয়, আমি যেটা মনে করছি, আমি বিশ্বাস করি, তা আমার যে ঘোষণা ছিল তাদের বিরুদ্ধে, সেই ঘোষণার প্রতি তারা পিছু হটতে বাধ্য হয়েছে। তারা এই ধরনের কোনো ঘোষণা পত্র আর জারি করে। এখন আজকে আবার দেখলাম তারা 3রা আগস্ট তারা একটা জুলাই বিপ্লব ঘোষণাপত্র জারি ঘোষণা করতে চলেছে। এখন আমার কথা হচ্ছে, আপনারা জানেন তারা আসলে 71কে বিতর্কিত করার জন্য এবং 71-এর যে মান মর্যাদা সম্মান এগুলোকে মুছে ফেলার জন্য, ভুলণ্ঠিত করার জন্য তারা 24-এর গণঅভ্যুত্থানকে একটা স্বাধীনতা আন্দোলন চালিয়ে দিয়ে দেশবাসীর মধ্যে হতাশা, দেশপ্রেমের ঘাটতি সৃষ্টি করার জন্য একটা অপচেষ্টা তারা করে আসছিল। তারা এ সকল কাজ করে দেশের নিরাপত্তা, স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকিতে ফেলারও এক অপচেষ্টা তারা করেছিল। তাদের যে কার্যক্রমটা সেটা সম্পূর্ণ হচ্ছে রাষ্ট্রদ্রোহমূলক কার্যক্রম। তারা চব্বিশটাকে এরকমভাবেই তারা বোঝাতে চেয়েছিল, 2024 সালটাকে। কিন্তু কথা হচ্ছে তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা পেরেছি। তারা, আমার মনে হয়, আমি বলেই ফেলি, তারা যদি 71কে মেনে নিয়ে সে কাজগুলো করতো তাহলে হয়তো সেটা বিবেচনায় চলে আসতোই কিনা আমার সেটা মনে হচ্ছে। তারা 71কে বিশ্বাস না করে, 71 প্রতি মান মর্যাদা ও সম্মান প্রদর্শন না করে, তারা 71 ইতিহাসকে, 71 মুক্তিযুদ্ধকে, 71 স্বাধীনতার ঘোষণাকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা সেকেন্ড প্রোক্লামেশন রিপাবলিক, জুলাই বিপ্লব ঘোষণাপত্র, এই জাতীয় বিভিন্ন ঘোষণা জারি করে 71কে কলঙ্কিত করতে চেয়েছিল। শুধু তারা এই নয়, তারা এই ধরনের অপকর্ম করে শুধু 71 কেন, 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বিশাল এক স্বৈরাচারকে দেশের রাষ্ট্রক্ষমতা থেকে উঠেছি এবং আমরা মনে করি তাকে আমরা চিরদিনের জন্য রাষ্ট্রক্ষমতা থেকে উঠেছি। এই 2024-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার একটা প্রচেষ্টা তারা করে আসছিল। কিন্তু আমার কাছে তারা ধরাশয়ী হয়েছে, তারা পরাজিত হয়েছে, ব্যর্থ হয়েছে। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, তারা আসলে কিন্তু দ্বিতীয় ইতিহাস যেটাকে আমরা বলতে পারি। প্রথম ইতিহাস 71 স্বাধীনতা যুদ্ধ, তারা একটা দ্বিতীয় ইতিহাস করতে চেয়েছিল কি 24-এর গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন চালিয়ে দেওয়া, স্বাধীনতা আন্দোলন নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করে। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়নি, কারণ তাদের এই ধরনের কোনো লিগ্যালিটি তাদের নেই। তারা যেটা করেছিল সেটা সম্পর্কে অসাংবিধানিক, অবৈধ, ব্যয়। কিন্তু আমরা পেরেছি। আমরা
এই 2025 সালে পেরেছি। 24-এ আমরা গণ অভ্যুত্থানকে একটা রাষ্ট্র ক্ষমতা থেকে অবৈধ আওয়ামী লীগ সরকারকে হটিয়েছি, সেটাকে একটা গণ অভ্যুত্থান। আপনারা জানেন গণ অভ্যুত্থান এর আগে হয়েছে 69-এ গণ অভ্যুত্থান হচ্ছে, তখন আমরা যদি বাংলাদেশটা ছিল না, তখন ছিল পাকিস্তান আমলে, তখন ওই সময় কি তখন আইয়ুব সরকারের পতন করেছিল 69-এ গণ অভ্যুত্থানে। তারপরে স্বাধীন হওয়ার পরে আমরা আরেকটা গণ অভ্যুত্থান দেখেছি, এটা হচ্ছে কি 90-এর গণ অভ্যুত্থান, যেখানে এইচ এম এরশাদের পতন ঘটেছিল। তারপর 2024 সালে আরেকটা গণপতন হয়েছে, যেখানে অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। তো 24-এর গণপতনকে আমরা নিশ্চয়ই জাস্ট একটা শুধুমাত্র একটা গণপতন হিসেবে বিবেচনা করি, তবে এটা কোনো সাধারণ কোনো আন্দোলন নয়, আন্দোলন হিসেবে বিবেচনা করি। এটা আসলে একটি বিরাট আন্দোলন। আমি সেটা হচ্ছে কি গণপতন, যে আন্দোলনের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। তো এটাকে আমরা কোনোদিন দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন হিসেবে বিবেচনা করি না। এবং ইভেন আমরা এটাকে সেটা কি শুধু 24-এর যে গণ অভ্যুত্থানটা, এটাকে আমরা কোনো বিপ্লব হিসেবে বিবেচনা করি না, এটা একটা গণ অভ্যুত্থান। পার্টি সেটাই বিবেচনা করে, এটা সত্য এবং এটা হচ্ছে লিগেল, কারণ আমরা সত্য আর ন্যায়ের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা সার্বভৌমত্বের পক্ষে। তো আমি যেটা একটু আগে বলেছি, আমি যেটা বলতে চেয়েছিলাম, তো তারা পারেনি, তারা ব্যর্থ হয়েছে এবং তারা বরাবরই ব্যর্থ হবে, তবে আমরা পেরেছি। আমরা 1971 সালে যেমন বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে এই দেশকে স্বাধীন করা হয়েছিল, এই দেশের স্বাধীনতা ঘোষণা করে 1971 সালে 25শে মার্চ 25শে মার্চ 26শে মার্চের প্রথম প্রহরে এই দেশের স্বাধীনতা ঘোষণা করে দেশকে স্বাধীন ঘোষণা করা হয়েছে, স্বাধীন করা হয়েছিল। তারপর আমরা তার আহ্বানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তার আহ্বানে আমরা এই দেশের জনগণ অত্যন্ত সময় দাঁড়াচ্ছিল, এটা বলতে হবে। হ্যাঁ, তাদের মধ্যে অনেকে আমরা অস্ত্র হাতে নিয়ে তাদের বিরুদ্ধে কি ঝাঁপিয়ে পড়ি এবং এই দেশকে শত্রুমুক্ত করি 1971 সালের 16 ডিসেম্বর। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইতিহাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস হচ্ছে সেটা, এটা আমরা বিবেচনা করি। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন, সেটাই বিবেচনা করি। 1971 সালের মুক্তিযুদ্ধের গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার পরে আমরা যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তাম, তাহলে হয়তো বাংলাদেশ আমরা যে স্বাধীনতা ঘোষণা করেছিলাম সেটার মধ্যে হয়তো সীমাবদ্ধ থেকে যেত। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে যদি পরাস্ত না করতাম, পরাস্ত না করতে পারতাম, তাহলে হয়তো ইতিহাস আজ ভিন্নভাবে লেখা হতো। কিন্তু আমরা তার ঘোষণার পরে তার আহ্বানে সাড়া দিয়ে আমরা অস্ত্র হাতে নিয়ে কৃষক, শ্রমিক, মজুর, সাধারণ জনতা আমরা কি অন্যান্য বাহিনীর সাথে আমরা মুক্তি বাহিনী হিসেবে আমরা কি যুদ্ধে নেমে পড়ি। আমরা এই দেশকে পাকিস্তান হানাদার মুক্ত করি। পৃথিবীর বুকে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিভিন্ন রাষ্ট্রের কাছে কি স্বীকৃতি লাভ করতে থাকি। যাই হোক, আমরা এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইতিহাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস। তা আমরা 2025 সালে আমরা আরেকটা ইতিহাস আমাদের হয়ে গেছে, যেটা সত্য ও ন্যায়ের পক্ষে। আপনারা জানেন আমরা ঘোষণা করেছি এই দেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে, আমরা এই দেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে ঘোষণা করেছি। এটা বাংলাদেশের জন্য কি আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস, যেটাকে আমরা দ্বিতীয় ইতিহাস হিসেবে বিবেচনা করতে পারি। এবং আমরা মনে করি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এটাও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাস হিসেবেই থাকবে, যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস হিসেবে বিবেচিত হতে পারে। আমরা এই দেশকে 2025 সালে এসে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত ঘোষণা করেছি। 2024 সালে বাংলাদেশে কোনো দ্বিতীয় স্বাধীনতা আসেনি, স্বাধীনতা এই দেশে একবার এসেছে। তবে আরেকটা বিষয় হচ্ছে 2025 আমরা কি এই দেশ সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হয়েছে। দ্বিতীয় ইতিহাস হলে কেবল সেটাই হতে পারে। 24-এর গণঅভ্যুত্থান কোনো দ্বিতীয় ইতিহাস হবে না, এবং এটা কোনো কালেই কোনো শ্রেণীবাসীর কাছে, কোনো সেক্টর লোকদের কাছে এটা কি বিবেচিত হবে না। তারা পারে না, আমরা পেরেছি। আপনারা জানেন আমরা শুধু এই দেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে ঘোষণা করিনি, আমরা 22শে জুনকে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে ঘোষণা করেছি। এবং প্রতি বছর এই দিনটিকে, অর্থাৎ 22শে জুন এই দিবসটিকে প্রতি বছর বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে পালন করার ঘোষণা প্রদান করেছি। ইনশাল্লাহ আমরা প্রতি বছরই এই দিবসটিকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে পালন করব। তারপর আমি এর আগে একটা বলেছিলাম আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করব। ঠিক আছে, এরপর আমাদের বেশ কয়েকটি ঘোষণা আছে। তা আমরা 1 জুলাই থেকে 5 আগস্ট 7 দিনে একটি গণঅভ্যুত্থানের সময়, হ্যাঁ, এর জন্য আমাদের অনেক কর্মসূচি থাকতে পারে, তারা দেখেছি কর্মসূচি দিয়েছে। কিন্তু আনফর্চুনেট ফর মি,
কারণ হচ্ছে আমরা আপনারা জানেন আমার সাংগঠনিক কার্যক্রম এখনও বিভাগীয় পর্যায়ে কোনো কমিটি হয়নি, জেলা পর্যায়ে কোনো কমিটি এখনও হয়নি, যে কারণে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কার্যক্রম এখনও দিতে পারছি না। তবে আশা করছি আমরা সেখান থেকেও অচিরেই উত্তরণ ঘটাতে সক্ষম হব। তো এখন কথা হচ্ছে, আজকে তাদের যে লাইভ ভিডিওটা দেখলাম, এখন আমরা মোটামুটি দেখলাম যে তারা এই যে ঘোষণাপত্র এখন যে দিতে চেয়েছে এটা অন্য একটা ব্যতিক্রম পাবে। কিন্তু আগে যেভাবে দিতে চেয়েছিল সেটা ছিল কি সম্পূর্ণ কি সংবিধান বিরোধী উপায়ে। মানে তারা এমনভাবে সেই ঘোষণাটা দিতে চেয়েছিল যেমন হয়তো সংবিধানকে অকার্যকর করে ফেলেছে এবং তারা এই ঘোষণা রেখে কি সংবিধান হিসেবে কার্যকর করবে। কিন্তু আমার গৃহীত পদক্ষেপের ফলে তারা এসব কি এইসব কার্যক্রম থেকে সরে আসতে বাধ্য হয়েছে, পিছু হতে বাধ্য হয়েছে। এখন কথা হচ্ছে, তারা আজকে 1 বছর পূর্ণ হবে এই 5ই আগস্ট গণঅভ্যুত্থানের, অবৈধ আওয়ামী সরকারের পতনের। এই 1 বছর সময় পরে তারা কিসের ঘোষণাপত্র দিতে যাচ্ছে আমি সেটাই বলছিলাম। হোয়াট ইজ দিস? ইজ ইট ননসেন্স ম্যাটার? ইজ ইট ননসেন্স ওয়ার্ক? আমার মনে হয় এটা ননসেন্স ওয়ার্ক। আপনারা জানেন 71 যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা 1971 24শে মার্চে আমরা স্বাধীনতার ঘোষণা পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কাছ থেকে। তারপর আমরা 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আরেকটা ঘোষণা পাই, যেটাকে আমরা বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের স্বাধীনতার দ্বিতীয় ঘোষণা হিসেবে বিবেচনা করি এবং জিয়াউর রহমানকে আমরা স্বাধীনতার দ্বিতীয় ঘোষক হিসেবে বিবেচনা করি। এইভাবে আমরা ঘোষণা প্রদান করেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর হচ্ছে দেশের স্বাধীনতার প্রথম ঘোষক এবং জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার দ্বিতীয় ঘোষক। আমরা সেটা বিবেচনা করি এবং ঘোষণা প্রদান করেছি এবং সারা জীবন পার্টি সেটাই বিবেচনা করবে। কথা হচ্ছে, তার কিছুদিন পর পরেই আমরা প্রবাসী সরকার, বাংলাদেশের প্রথম সরকার, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার বা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যেটা বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার যে মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার যেটাকে বলা হয়, ওই সরকারের শপথ গ্রহণ করার আগেই আমরা ঘোষণাপত্র প্রকাশ করি, অথবা কিছু বাড়ি করতে যেটা পঠিত হয়েছিল, পাঠ করা হয়েছিল, ঘোষিত হয়েছিল। কথা হচ্ছে, আমরা যখন সরকার গঠন করার আগেই সরকার গঠন করার পর শপথ গ্রহণ করার আগে যখন আমরা এই ঘোষণাপত্র পাঠ করি এবং তারও আগে আমরা কি স্বাধীনতার ঘোষণা প্রদান করি এবং একবার নয়, দেশের জনগণকে ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন করি এবং সেটাকে একটা একজন সামরিক কর্মকর্তা কর্তৃক। তারপর আমরা কি তারপরে তো অন্যান্য অনেক কার্যক্রম শুরু হয় সরকার গঠন করার পর থেকে। আপনারা জানেন ইতিহাস, কর্নেল এম এ ওসমানীকে যখন সেনা প্রদান করা হলো, প্রধান সেনাবাহিনী প্রদান করে, এসব কিছুই হয়েছিল। কিন্তু কত হচ্ছে, 1 বছর যেখানে একটা নিছক একটা আন্দোলন কেবল, যেটাকে 24 গণঅভ্যুত্থান, একটা গণঅভ্যুত্থানই কেবল, এটা তেমন কিছু নয়। তবে এটা অতি গুরুত্বপূর্ণ। এখানে অনেক শহীদ হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান থেকে অনেক শহীদ বেশি হয়েছে, হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে আমার যেটা মনে হচ্ছে। তারপর 69 গণঅভ্যুত্থান থেকে সেখানে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে। তো সেটাও একটু গুরুত্বপূর্ণ বেশি হতে পারে। তার মানে এই নয় যে এটা কোনো দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন, ঠিক আছে, এটাও একটি গণ অভ্যুত্থান। কিন্তু কথা হচ্ছে, এই গণ অভ্যুত্থানের 1 বছর যেখানে পূর্ণ হতে চলেছে, আর কিছুদিন পর এই প্রায় 1 বছর পরে এসে তারা এই 1 বছর পূর্বের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের জন্য একটা ঘোষণাপত্র তারা কেন দিতে চায়? এটা কি স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক বিষয় নয়? এটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কর্তৃক এবং জিয়াউর রহমান কর্তৃক যে স্বাধীনতা ঘোষণা এসেছিল সেটার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নয়? অবশ্যই সেটা সাংঘর্ষিক বিষয়। শুধু তাই নয়, এই দেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার সাথে কি এই ঘোষণাপত্র সাংঘর্ষিক হবে না? আমার মনে হয়, এবং আমি মনে হয় না এটা হবে। এই ঘোষণার সাথে সাংঘর্ষিক বিষয় হবে এই জুলাই বিপ্লব ঘোষণাপত্র বা জুলাই আন্দোলন ঘোষণাপত্র, যেটা তারা বলেন। সো আমরা আশা করছি এই ধরনের অনৈতিক কার্যক্রমে যারা লিপ্ত হচ্ছে তারা যেন এই ধরনের কর্মসূচি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। আর যদি আমাদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমাদের সরে আসা যাওয়ার আহ্বান করা হয়েছে, আমরা নিজেই বলেছি, একটু আগে বলেছি আহ্বান করছি,
আপনারা যদি এই ধরনের কর্মসূচি সরে না দাঁড়ান, তাহলে আমরা বাধ্য হব এই ধরনের কর্মসূচিকে সেই হিসেবে সেভাবে বিবেচনা করার জন্য। অর্থাৎ আমরা যদি সেটা প্রমাণ করতে পারি, প্রমাণ করতে সক্ষম হই যে এটি স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক বিষয়, এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক বিষয়, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার সাংঘর্ষিক বিষয়, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও অন্য কোনো স্বাধীনতার ঘোষণার সাথে এই ঘোষণাপত্রটি সাংঘর্ষিক হবে, ইভেন আমি যে এই দেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে ঘোষণা করেছি, এই ঘোষণাতে সাংঘর্ষিক বিষয় প্রমাণিত হয়, তাহলে আমরা আপনাদেরকে সেই অভিযোগ অভিযুক্ত করে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই ব্যাপারে আপনাদের বিরুদ্ধে কি সেই ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা জানেন আমরা এই দেশে সব কিছু নিয়ে ভাবি। আপনাদের অনেকেই এই অবৈধ অসংগঠিত ইংরেজ সরকারে আপনারা মায়ানমারকে করিডোর প্রদান করতে চেয়েছিলেন। আমার যথাযথ গৃহীত পদক্ষেপের ফলে আপনারা মায়ানমারকে করিডোর প্রদান করতে বিরত রাখতে সক্ষম হয়েছেন, মানে কি বিরত হতে কি বাধ্য হয়েছেন। আপনারা চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে লিজ দিতে চেয়েছিলেন, সেই থেকে আপনারা সরে আসতে বাধ্য হয়েছেন। এবার আমি ঘোষণা করেছি আপনাদের অ্যাক্টিভিটি যত উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল, এত অতিমাত্রায় চলে গিয়েছিল যে মনে হচ্ছেন যে আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই ঈদের ছুটিতে, তখন আপনি এই সুযোগেই আমি সেটাই বলবো, এই সুযোগে আপনারা ঘোষণা দিয়ে দেন যে কি আমরা সেটা করবো, এবং যারা এটা বিরুদ্ধাচরণ করছে আপনারা তাদেরকে প্রতিহত করেন, আমাদেরকে প্রতিহত করেন। আপনারা সেটাই বলতে চাইছিলেন, কিন্তু আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি। আপনাদের ঘোষণা পাওয়ার পূর্বে আমরা ঘোষণা দিয়ে দিই যে আমরা এখানে যে একটা টার্মিনাল রয়েছে, পতেঙ্গা টার্মিনাল, আমরা সেই টার্মিনালটাকেও বৈদেশিকদের নিয়ন্ত্রণমুক্ত করে ফেলবো। অর্থাৎ যে প্রতিষ্ঠানটিকে লিজ দেওয়া হয়েছিল, এই প্রতিষ্ঠানকে আমরা অব্যাহতি দিয়ে দেব, এবং আমরা সেটাকে কাজ করছি। আশা করি আপনার অচিরেই সেটা দেখতে হবেন। চট্টগ্রামের পতেঙ্গা টার্মিনাল থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর নাই কেন, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে কোনো সাংঘর্ষিক বিষয়, এরকম কোনো বিষয় এই দেশ কোনো দিন হতে দিবে না, বাস্তবায়ন দেবে না। আমরা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় বদ্ধপরিকর। তো তারা যদি এই ধরনের অপকর্ম থেকে সর্বশেষ, তবে এখন যেটা বলেছি, এখন আর একটা অন্য একটা টেকনিক, এখন তারা এরকম কিছু করতে পারছেন যেটাকে মনে হয়েছে যে এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ঘোষণা করছে না, যেটাকে স্বাধীনতা যে সংবিধান হিসেবে তারা কার্যকর করবে কিনা, এর জন্য কোনো কিছু আপনারা দেখেছেন। এর আগে তখন তাদের এটা এসেছিল, রাফটা আমাদের কাছে এসেছিল, আমরা দেখেছিলাম, সেটা থেকে তারা সংবিধান হিসেবে কার্যকর হয়েছিল। তাদের এখানে সংবিধানের 7 অনুচ্ছেদ কি লঙ্ঘিত হয়ে গিয়েছে। তো আমরা এই যে অপকর্মটা, সেখান থেকে আমরা কি সংবিধান রাষ্ট্রদূতের তরফ থেকে তাদেরকে সাজা প্রদান করতে পারবো। এই ধরনের ঘোষণাপত্র তাদের প্রকাশ করার কোনো প্রয়োজন আমরা নেই। এটাকে আমরা এখন মনে করছি যে হয়তো এরকম কিছু হচ্ছে না, রাষ্ট্রের ঘোষণাই। তারপরেও এটা আমরা মনে করছি এটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক আর একটা অনর্থ একটি নিতান্ত একটি অপ্রয়োজনীয় বিষয়। যেখানে আন্দোলন হয়ে গেছে আর 1 বছর আগে, এখানে 1 বছর পরে এসে ঘোষণাপত্র তবে কেন? আর যখন এটা বিবেচনা করে তখন কি এটা মনে হয় যেটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক, আর এটা এরকম কিছু হলেই মানে হচ্ছে এদেশের স্বাধীনতাকে অস্বীকার করা শামিল হতে পারে, এদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা শামিল হতে পারে, অসম্মান অমর্যাদা করা শামিল হতে পারে, আর এই অভিযোগে তাদেরকে রাষ্ট্রদ্রোহের অভিযুক্ত হতে পারে। তো এইবারে সবাইকে সচেতন করতে আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন। যারা আপনারা কেউ যাতে, আমি মনে করছি এই দেশের পক্ষে যারা আছেন, সত্য ন্যায়ের পক্ষে যারা আছেন, আপনারা কোনোভাবে প্রত্যক্ষ কোনোভাবেই এই ধরনের অপকর্মে জড়াবেন না, সেই বলে আমি আমার বক্তব্য আজ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ।